FM. The night comes alive with Graminphone. ইমেইলে যাব এখন এবং এই ইমেইলটি পাঠিয়েছেন আমাদের একজন লিসেনার মালয়েশিয়া থেকে। আমরা সেটাই পড়ছি। রাসেল ভাই, আমার নাম আসলাম। আমি মালয়েশিয়াতে একটা অনলাইন ক্যাসিনোতে জব করি। আমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাটা 6-7 মাস আগে আমার কোম্পানিতে একটা বাংলোতে। রাসেল ভাই, ঘটনাটিতে যাওয়ার আগে আমি বাড়িটির একটু বিবরণ দেই। বাড়িটা একটা মেইন রাস্তার পাশে অবস্থিত এবং এই বাড়ির আশেপাশে অন্য আর কোনো বাড়ি বা বাংলো নাই, যার কারণে অন্য কোনো মানুষের চোখে পড়ে খুব কম। বাড়িটাতে যেতে হলে মেইন রাস্তা থেকে আনুমানিক 400-500 গজ ভেতরের দিকে যেতে হয় এবং বাড়িটাতে যাওয়ার জন্য যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটাও বেশ সরু, জাস্ট একটা প্রাইভেট কার যাওয়া আসা করতে পারে এবং কোনো মানুষ যাতায়াত না কম থাকায় অনেক গাছগাছালি এবং বেশ ভুতুরে একটা পরিবেশ। তো রাসেল ভাই, আমার কোম্পানির নিয়ম অনুযায়ী আমাকে 1 মাস রাতে আর 1 মাস দিনে ডিউটি করতে হয়। এই বাড়িতে ওঠার 1 মাস পরেই আমার রাতের ডিউটি চেঞ্জ হয়ে দিনের ডিউটি চলে আসে। এটা একটা অনলাইন ক্যাসিনো, তাই এই ব্রাঞ্চে এক শিফটে আমাদের 2 জন করে ডিউটি করতে হয়। আমি আমার শিফটে এবং আমার সুপারভাইজার একজন চাইনিজ। আমার সুপারভাইজার এখানকার স্থানীয় হওয়ায় আমার শিফটে আমাকে বাসায় একাই থাকতে হয় এবং সুপারভাইজার যিনি আছেন উনি ওনার বাসায় চলে যান। ঘটনা শুরু হয় যেদিন শিফট চেঞ্জ হয় সেদিন থেকে। আমার ডিউটি শেষ হওয়ার পর সুপারভাইজার আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে সে তার বাড়িতে চলে যায় এবং আমি বাড়ির ভেতরে গিয়ে দেখি যে আমার ডিউটি শেষ হওয়ার আমার বেসিনের ওপর রক্তের মতো কিছু পড়ে বেসিনটা লাল হয়ে আছে, কিন্তু রক্ত না। তো আমি ভাবলাম যে রাতের শিফটে এরা হয়তো কিছু ফেলে গেছে, তাই আমি কল করে আমার শিফট অপারেটরকে জিজ্ঞেস করলাম এবং সে বলে যে সে নাকি কিছু ফেলেনি, তাই বলতেও পারবে না। এবং রাতের সুপারভাইজারকে জিজ্ঞেস করলে সে বলল যে উনি ওনার সুপারভাইজার, তাই আমি আর জিজ্ঞেস না করে সবকিছু পরিষ্কার করে রাখলাম। সরি, আমার গলার অবস্থা বেশ খারাপ। বলতে রাখা ভালো যে রাতের শিফটের সুপারভাইজার এবং অপারেটর দুজনেই চাইনিজ এবং এই কোম্পানিতে আমি একমাত্র বাঙালি। দ্বিতীয় দিন যথারীতি আমি দিনের ডিউটি শেষ করে রাতে বাসায় ফিরলাম এবং ফিরেই গোসল করার জন্য গেলাম। গিয়েই দেখি যে গোসলখানায় প্রচুর পরিমাণে চুল পড়ে আছে। আমি একটু বিরক্ত হয়ে শিফট অপারেটরকে কল করলাম এবং রাগ করে বললাম যে গোসলখানায় এত চুল পড়ে আছে কেন। সে একই উত্তর দিল, সে নাকি কিছু বলতে পারবে না। সুপারভাইজারকে জিজ্ঞেস করলে বলল যে আমি সুপারভাইজারকে কল করে বললাম, সেও একই উত্তর দিল, সে কিছু জানে না এবং বলতে পারবে না। তো আমি তখনও মনে কোনো প্রকার ভয় আমার আসেনি। আমি মনে মনে ভাবলাম বাড়িতে কি চোর বা অন্য কেউ এসেছিল কিনা। যাই হোক, ওই রাতে আমি সব পরিষ্কার করে গোসল সারলাম। তৃতীয় রাতে আমার সাথে যা ঘটেছে আমি তা কখনো কল্পনাও করতে পারবো না আমার সাথে এইরকম কিছু ঘটবে। আমার শিফট সুপারভাইজার আমাকে নামিয়ে যথারীতি সে চলে গেল এবং বাড়িতে ভেতরে ঢুকেই কেমন জানি আমার একটা ভ্যাপসা, আমি একটা গন্ধ পেলাম এবং মনে হচ্ছিল এই বাড়িটা অনেক বছর যাবৎ বন্ধ আছে, কেউ থাকে না। আমি যত আমার রুমের দিকে যেতে থাকলাম গন্ধটা তত বেশি তীব্র হচ্ছিল। আর যখনই আমার রুমের দরজাটা খুললাম আমি জাস্ট 20 সেকেন্ডের জন্য ফ্রিজ হয়ে গিয়েছিলাম। আমি দেখলাম একটা বৃদ্ধ লোক, তার সারা গা বেয়ে রক্ত পড়ছে এবং সারা শরীর ভরা পোকা গিজগিজ করছে। আর লোকটা মালয়েশিয়ান ভাষায় আমাকে বলছিল, যেটা বাংলায় ট্রান্সলেট করলে হয় যে আমার শেষ কৃত্যটা সম্পূর্ণ করো। আমি জাস্ট বাকরুদ্ধ হয়ে এই দৃশ্য দেখার পরে আর কোনো কথা বলতে পারলাম না। পরের দিন সকালে যখন আমার হুঁশ ফিরল, আমি দেখি যে শিফট সুপারভাইজার আমাকে আমার মুখে পানি ছিটাচ্ছে আর আমাকে বলছে যে তুমি ডিউটিতে যাওনি কেন, আর দরজার সামনে শুয়ে আছো কেন, তুমি কি অসুস্থ? পরে আমি সুপারভাইজারকে তার আর কোম্পানির বিগ বসের কাছে বললাম এই কাহিনী। পরে বস বলল যে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আসলে এই বাড়ির যে মূল মালিক ছিল সে একজন নিঃসন্তান মানুষ, তাই বৃদ্ধকালে এই বাড়িতে একাই থাকতো এবং এক পর্যায়ে তিনি এই বাড়িতে মারা যান এবং ওনার লাশ 1 মাসেরও বেশি সময় ধরে বাড়িতেই ছিল এবং পচে গিয়েছিল। পরে ওনার রিলেটিভরা খোঁজ নিয়ে দেখেন যে উনি মারা গেছেন এবং ওনার লাশের অবস্থা খুবই ভয়াবহ, তাই তারা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ নিয়ে যায়। পরে আর কিছু জানতে পারেনি। তারপর আমিও আর ওই বাসায় থাকিনি। তো এখনো আমি গন্ধটা মাঝে মধ্যে পাই। যখনই ওই গন্ধটা আমার নাকে লাগে মন চায় দেশ ছেড়ে চলেই যাই। আমার সাথে কেন এরকম হয়, এর কারণ কি?
এটাই তিনি জানতে চেয়েছেন এবং এইভাবে বলে তিনি ইমেইলটা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর স্টোরি, এবং আশা করছি যে এই ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। একটু জানাবেন আমাদের ফেসবুকে। একটা ছোট্ট বিরতি নিয়ে তারপরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি, রেড এফএম অ্যান্ড ডু ফুর্তি। FM, the night comes alive with Graminphone. ভালো লাগবে। আমাদের যারা ইমেইল পাঠান, আমাদের যারা ঘটনা পাঠান, অডিও ক্লিপ পাঠান, তারা যারা সিলেক্টেড হন, তারা তাদের ভিডিও আমাদেরকে পাঠান এবং আমাদের পোস্ট আপনি দেখতে পারবেন। আমাদের যে আজকে যে পোস্টটা রয়েছে সে থেকে আরেকটু নিচের দিকে নামলেই আপনি দেখবেন যে যারা আমাদের সাথে ঘটনা শেয়ার করেন তাদের পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পাঠানো একটা ভিডিও ক্লিপ। এবং আপনাদের মনে হয় একটা সময় তো ভূত এফএমে এরকমও ইমেইল আসছে বা এমনও মেসেজ আসছে যে আপনারা কি সব চেনা মানুষকে ডাকেন কিনা। না, সেটা সম্ভব না। এবং আপনার ঘটনা যদি নির্বাচিত হয় আপনাকে আমরা ডাকবই, এবং আপনি যদি স্টুডিওতে এসে ঘটনা শোনাতে চান তাহলে কোনো কারণ নেই যে আপনাকে আমরা ডাকবো না। এবং সেই জন্যই স্টুডিওতে যারা আসতে চান বেশি করে ঘটনা পাঠান, আর যারা চান যে আপনার ঘটনা পড়ে শোনায় তাদেরকেও বলছি আপনারা বেশি করে ঘটনা পাঠান, অডিও ক্লিপ পাঠান। চলে যাচ্ছি ঘটনায়। হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমার নাম রনি, রংপুরের একটা কোম্পানি থেকে বলছি। কিছু সমস্যার কারণে স্টুডিওতে এসে ঘটনা বলা আমার পক্ষে সম্ভব না, তাই ইমেইল করে পাঠালাম। ভালো লাগলে পড়ে শোনাবেন। আজ যে ঘটনাটা শেয়ার করব সেটা আমার মায়ের সাথে ঘটে যাওয়া একটা নির্মম ব্যাখ্যাহীন ঘটনা। যদি ভালো লাগে পড়ে শোনাবেন। যাই হোক, বেশি কথা না বলে সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটে 15/12/2017। আমি আমার মা কিছু কেনাকাটার জন্য বাজারে গেলাম। একটা কথা বলে রাখা ভালো, আমাদের বাসা থেকে মেইন শহর মাত্র 3 কিলোমিটারের রাস্তা। যাই হোক, অনেক সময় ধরে কেনাকাটা করে অনেক ক্লান্ত ছিলাম আর ক্ষুধাও পেয়েছিল, তাই ভাবলাম কোন একটা হোটেলে কিছু খেয়ে বাসায় ফিরে যাব। আমি আমার মায়ের হাত ধরে রাস্তা পার করলাম। একটা কথা বলতে ভুলে গেছি, আমার মা অনেক আগের কালের মানুষ, তাই রাস্তাঘাট তেমন চিনত না। এরপর রাস্তা পার হয়ে আমি আমার মাকে নিয়ে একটি মিষ্টির দোকানের সামনে গেলাম, কিন্তু হোটেলের সামনের দিকে কোনো সিট খালি ছিল না। অতঃপর আমি আমার মাকে বললাম, একটু দাঁড়াও, আমি দেখে আসি হোটেলের শেষ দিকে কোনো সিট খালি আছে কিনা। গিয়ে দেখলাম শেষ কর্নারে একটা সিট খালি আছে। তো আমি আমার মাকে ভেতর নিয়ে আসতে বলবো, এমন সময় বাইরে এসে দেখি আমার মা নেই। ভাবলাম হয়তো আশেপাশে আছে। প্রায় 10 মিনিট খুঁজলাম, কিন্তু আমার মাকে পেলাম না। আমার বুকটা একটু মোচড় দিয়ে উঠল, কারণ আমার মা তো রাস্তাঘাট চেনে না। তাহলে কোথায় গেল? আর এই কয়েক মিনিট সময়ের মধ্যে কোথায় যেতে পারে? অনেক খোঁজাখুঁজি করলাম, কোথাও পেলাম না। আমি আমার মাকে ফোন দিলাম যে তুমি কোথায়, কিন্তু আমার মা যা বলল তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বলল, আমি কোথায় আছি জানি না, আর যে জায়গায় আছি সেটা চিনি না। আমার মা অন্য রাস্তাগুলো না চিনলেও আমাদের বাসায় যাওয়ার রাস্তাটা চিনত। তাহলে কোথায় গেল? আমি কি করব বুঝতে পারছি না। এত বড় শহরে কোথায় যাব, আর কাকে চেয়ে জিজ্ঞেস করব, কাকে চিনি? সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। আমার মুখ দিয়ে কথা বের হচ্ছে না, যেন আমি বোবা হয়ে গেছি। যাই হোক, আমি একটু শক্ত করলাম নিজেকে। মাকে বললাম, তুমি কোনো চিন্তা করো না, আমি আছি। তখন বললাম, তোমার আশেপাশে যেই থাকুক না কেন তাকে ফোনটা দাও। একটা লোককে ডেকে ফোনটা দিল। আমি হ্যালো বললাম, ভাই আমি বিপদে পড়েছি, আমার মা রাস্তা ভুল করে কোথায় যেন চলে গেছে, একটু বলবেন যে জায়গাটা কোথায়? লোকটি যা বলল তা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। লোকটি বলল, এটা শাপলা। যারা রংপুরে আসছেন বা রংপুর সম্পর্কে জানেন তারা চিনবেন। আর আমরা যে হোটেলের সামনে ছিলাম সেটা হচ্ছে পায়রা চত্বর। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, পায়রা চত্বর থেকে শাপলা 3-4 কিলোমিটারের রাস্তা। তাহলে এই কয়েক মিনিটে সেখানে আমার মা গেলেন কিভাবে? অটো রিক্সা বা রিক্সায় গেলেও মিনিমাম 10 মিনিটের মতো লাগে, আর পায়ে হেঁটে যাওয়ার তো প্রশ্নই আসে না। আর তাহলে ওই রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন চলছিল ওই সময়, রাস্তায় অনেক জ্যাম ছিল। তো যাই হোক, আমি
লোকটিকে বললাম, ভাই, ওনাকে একটা রিকশায় তুলে দিয়ে পায়রা চত্বরের কথা বলেন। লোকটি আমার মাকে রিকশায় তুলে দিয়ে ঠিকানা বলে দিল। এরপর 15-20 মিনিট পর আমার মা আসলেন। কোনো কথা বলতে পারছেন না, শুধু ঘামছেন আর কাঁপছেন। মনে হয় এখানে পড়ে যাবেন। আর কিছু না খেয়ে আমি সোজা মাকে নিয়ে বাসায় আসলাম। একটু ঘুমানোর পর মাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছিল তোমার, আর তুমি এত দূরে গেলে কিভাবে? উত্তরে মা যা বলল তা শুনে আমি রীতিমতো অবাক। বলল, তুই যেখানে রেখে আমাকে মিষ্টির দোকানের ভেতরে গেলি, তখন কোন একটা বাতাস আমার গায়ে এসে লাগলো। একটু পর দেখি তুই নেই, আর আমি যে জায়গায় দাঁড়িয়ে, সে জায়গাটি আমি আগে কখনো দেখিনি। পরে সবার মুখে শুনতে পারলাম, মিষ্টির দোকানে নাকি জিনের মানুষের চেহারা ধরে মিষ্টি কিনতে আসে। হয়তো এটা তাদেরই কাজ। এই ছিল আমার ঘটনা। যদি পড়ে শোনান, অনেক খুশি হব। আমার কাছে আরো অনেক ঘটনা আছে, উৎসাহ পেলে পাঠিয়ে দেব। আল্লাহ হাফিজ। রনি, রংপুর থেকে। তো এই ছিল ঘটনা, এবং ঘটনা আপনারা শুনলেন। আপনারাই বলবেন যে কি রহস্য আছে। একটি বাতাস গায়ে লাগার সঙ্গে সঙ্গে সেই বাতাস একটা মানুষকে ছিটকে এত দূর নিয়ে যাবে, এটা কিভাবে সম্ভব? চোখের নিমিষে একটা মানুষ কিভাবে একটা জায়গা থেকে এত দূরে ছিটকে যেতে পারে? তো সাইক্লোন না। আপনারাই জানান। ইমেইলে যাব এখন, এবং ছোট না, ইমেলটা বেশ বড়ই আছে। তো আমি জানি না যে ইমেলটা আপনাদের কতটা ভালো লাগবে, বাট আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে, এবং সেই ইমেলটি যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আমাদের সাথে যিনি লিখছেন তিনি হচ্ছেন আবির হোসেন। তারপরে তিনি ফোন নাম্বার দিয়েছেন, তারপরে লিখছেন তিনি রাজশাহী থেকে, সেটাও জানিয়েছেন। এরপরে লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। আশা করি ভালো আছেন। আমি আগে 2টি ঘটনা পাঠিয়েছিলাম, একটিও পড়া হয়নি। মনে হয় ওইগুলো আপনার ভালো লাগে নাই। যাই হোক, ওগুলো আমার সাথে ঘটেছিল না, কিন্তু এইটা আমার সাথে ঘটে যায়। আমার বাড়ি রাজশাহীতে, তাই আমার পক্ষে স্টুডিওতে যাওয়া সম্ভব না। ঘটনাটি আপনি পড়ে শোনালে খুশি হব। ঘটনাটি গত সপ্তাহের। সেদিন আমার কোনো এক রিলেটিভের বাসায় দাওয়াত ছিল, সেজন্য আম্মুরা সকাল সকাল চলে যায়। আমি বাসায় একা ছিলাম। দুপুরের দিকে রওনা দেই আমার নিজের বাইক নিয়ে। অনেক দূরের পথ, একেবারে গ্রামে। পাকা রাস্তা শেষ করে কাঁচা রাস্তায় নামলাম। যাচ্ছি, এক সময় পৌঁছালাম 4:35। খাওয়া দাওয়া করলাম, তারপর গ্রামটা ঘোরার জন্য বের হলাম। ঠিক সন্ধ্যার দিকে আমাদের গাড়িতে তুলে দিয়ে আম্মুদের গাড়িতে তুলে দিয়ে আমি রওনা দিতে যাব। ঠিক এই সময়ে এক রিলেটিভের ফোন আসলো আমার ফোনে। বলল আমাদের জন্য নাকি তরকারি দিবে, সেটা আমাকে নিয়ে যেতে। আমিও রাজি হলাম। আমি সন্ধ্যার আজানের পর তরকারি নিয়ে রওনা দিলাম। 1:30 দিকে বাসায় আসলাম। পথে কোনো সমস্যা হয়নি। সমস্যা শুরু হলো রাতে। ঘটনাটি শুরু হলো এমন ভাবে, রাতে আমার ঘুম ভাঙে না খুব সহজে, এক ঘুমে রাত কাবার। কিন্তু সেই দিন ঘুম ভাঙে। বিষয়টা স্বাভাবিক মনে করে আমি আবার ঘুমাতে যাই। বলে রাখা ভালো, আমার রুমের আম্মুদের 2 রুম পরে, এবং আমার রুমের রুম সবসময় ফাঁকা থাকে, মানে কেউ না কেউ, মানে কেউ থাকে না, এবং বাসায় গেস্ট আসলেও তখন তারা ওখানে ঘুমায়। তো ওই রুমে লাইট অফ ছিল প্রতিদিনের মতোই। ঘুম ভাঙার পর আমি আবার ঘুমাতে যাব। ঠান্ডা লাগছে, তাই কম্বলটা ঠিক করে নিচ্ছি। বেশি না, কম্বল ঠিক করার 2 মিনিট পর হঠাৎ আমার গরম লাগা শুরু করলো। মনে হচ্ছে কেউ আমাকে গরম চুলার ওপর ছেড়ে দিয়েছে। আমি ভাবলাম বিষয়টা স্বাভাবিক, কম্বলের জন্য হয়তো বা গরম লাগছে। আমি কম্বলটা গা থেকে ফেলে দেই। না, কোনো পরিবর্তন নেই। একটু আগে যা ছিল এখনো তাই। তারপর দিশা না পেয়ে শরীরের জামা কাপড় সব খুলে ফেলি, কিন্তু মনে হচ্ছে আরো বেশি গরম লাগা শুরু হয়েছে। শরীর ঘামে ভিজে যাচ্ছে। এইভাবে কিছুক্ষণ থাকার পর ফ্যান দেই, বিছানা থেকে উঠে বসি। এমন সময় আমি লক্ষ্য করি আমার নিঃশ্বাসের সাথে আরো 2টো নিঃশ্বাসের শব্দ। চারিদিকে কোনো শব্দ নেই। আমি এখন শুধু আমার নিঃশ্বাসের শব্দ পাচ্ছিলাম, কিন্তু এখন আমার নিঃশ্বাসের সাথে আরো 2টি নিঃশ্বাসের শব্দ। আমার শরীর অবশ হয়ে এলো। গরমটাও বারবার বাড়ছে।
এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল আমি মনে হয় আজকেই। তারপর হঠাৎ করে মনে হলো এটা মনে হয় কোনো হ্যালুসিনেশন। তাই তাড়াতাড়ি ফোন বের করলাম বালিশের নিচ থেকে, ঘড়ি দেখলাম 3:23 বাজে। একটা গান প্লে করলাম ফুল সাউন্ডে। তখন মনে হচ্ছে নিঃশ্বাসগুলো আমার ঘাড়ের কাছে, আমার পেছনে। আমি গান অফ করলাম, মনে হলো নিঃশ্বাসগুলো ওই ঘরের দিকেই চলে যাচ্ছে। না, এটা আমার হ্যালুসিনেশন ছিল না, বুঝতে পারলাম। কারণ এখন শুধু নিঃশ্বাসই না, ওই ঘরে দুজন মানুষ যদি একসাথে চলাফেরা করে এবং ঘরের বিছানা ও জিনিসপত্র ব্যবহার করে, তাহলে যেমন আওয়াজ হবে ঠিক তেমন আওয়াজ আমি পাচ্ছি। মনে হচ্ছে ওই ঘরে দুইজন। ওই ঘর আমার ঘরের মাঝে একটা দরজা আছে যেটা সবসময় খোলা থাকে। আমি সেই দিকে তাকিয়ে থাকি। বুকের বাম পাশটা এত জোরে জোরে ধুকধুক করছে, তার শব্দ এবং তিনজনের শব্দে আমার কানের পর্দা ফেটে যাবে এমন একটা অবস্থা। আমি তাকিয়েছিলাম ওই ঘরের দিকে, কিছু দেখতে পাইনি। ওই অন্ধকারের মাঝে আরো ঘন অন্ধকার যদি একটু পর পর আসা যাওয়া করে, তাহলে যেমনটা দেখাবে আমিও ঠিক তেমনটাই দেখছিলাম। আমি আর পারি নাই, সূর্যের সীমা ভেঙে গেল। আমি আব্বুকে ফোন দেই, আব্বু ফোন ধরে। আমি বলি, আব্বু আমার ঘরে একটু এসো তো। কথা বাড়ায় না আব্বু, ফোনটা কেটে দিল। আমি ঠিক শুনতে পেলাম আব্বু দরজা খুলল, থেমে গেল নিঃশ্বাসগুলো। এখন শুধু নিঃশ্বাসটা শুনতে পাচ্ছি আমার। আব্বু আসলো, আব্বুকে বললাম, ওই ঘরে মনে হয় কেউ আছে, দেখো তো। আব্বু লাইট দিল, না কিছুই নেই। আমিও গেলাম আব্বুর সাথে, কই কিছু নেই তো। কিন্তু আমি আব্বু দুজনে অবাক হলাম, ঘরের কোনো জিনিস ঠিক নেই। বিছানাটা এমন করে রাখা হয়েছে যেন এই মাত্র কেউ বিছানায় শুয়েছিল। ফোমগুলো এখনো দেবে আছে। আব্বু বিষয়টা বুঝতে পারল আমার অবস্থা দেখে, এই রুমের অবস্থা দেখে। আব্বু আমাকে তাদের ঘরে নিয়ে গেল ঘুমানোর জন্য। অবাক হলাম, আব্বুদের রুমে গিয়ে দেখি আম্মু কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে। আর আমার রুম থেকে বের হওয়ার পর আমার ঠান্ডা লাগা শুরু হয়েছিল। আব্বু তাদের সাথে ঘুমোতে বলল, কিন্তু কম্বল ছিল না আমার গায়ে দেবার মতো। তাই আম্মু আব্বুকে বলল কম্বলটা নিয়ে আসতে। মজার বিষয়টা হচ্ছে, আব্বু যখন আমার রুমে ঘরে কম্বল আনতে যায়, তখন আব্বুও ঠিক শুনতে পায় সেই দুটি নিঃশ্বাসের শব্দ। ঘটনা এখানে শেষ, কিন্তু আমাকে পরের দিন ঝাড়ফুঁক করতে করে আনা হয়। কয়েকটা আমল বলে দেওয়া হয়, আমি এগুলো করছি। এখন প্রতি রাতেই ঘুম ভাঙা শুরু হয়েছে, কিন্তু নিঃশ্বাসের শব্দটা পাই না, মাঝে মাঝে পাই। আমার সাথে এটা কেন হলো আমার জানা নেই, তবে ঘটনাটি বিশ্বাস কিংবা অবিশ্বাস করা পুরোই আপনার ব্যাপার। কেউ ওই পরিস্থিতিতে না পড়লে বুঝবেন না ওই পরিস্থিতিতে কেমন লাগে। ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। এর মধ্যে আরো কিছু ইমেইল করব। এই ছিল ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি ঘটনাটি পড়ে শোনালাম, চমৎকার একটি ঘটনা। আমি জানি না আপনার কতটুকু ভালো লেগেছে, কিন্তু আপনার ঘরের মধ্যে যদি আপনি শুনতে পান যে আপনি ঘুমন্ত অবস্থা থেকে জেগে উঠলেন এবং আপনার নিঃশ্বাসের সাথে সাথে আরো দুটো নিঃশ্বাসের শব্দ, ঘর আপনার অন্ধকার এবং সেই ঘরের অন্ধকারের মধ্যে দেখলেন আরো অন্ধকার, আরো কালো, আরো ডার্ক দুটো শ্যাডো, এবং সেই দুটো শ্যাডো মুভ করছে, আপনার কেমন লাগবে? এবং তখন আপনিও নিশ্চয়ই হাতে ফোনটা নিয়ে কাউকে কল করে আপনার ঘরে ডাকবেন। এবং এই মুহূর্তটা সহ্য করার মতো কোনো মুহূর্ত নয়। যাই হোক, আর যে জাহিদ হাসান আমাকে লিখেছেন, লাভ ভূতা। নমস্কার রাসেল ভাই, আমার নাম কল্লোল, আমি ইন্ডিয়ায় থাকি, আমি পেশায় ব্যবসায়ী। আজ আমি যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব সেটি কোনো গল্প নয়, সত্য ঘটনা, এমনকি খবরের কাগজে তার উল্লেখ ছিল। ঘটনাটি 1990 সালের। তখন মোবাইল ফোন ব্যবহার করত না এবং সাধারণ মানুষ টেলিফোনেই কাজ চালিয়ে নিত। ফ্রেন্ডশিপ ক্লাবের প্রচলন ছিল, সবেমাত্র এসেছে। মানে কোনো ব্যক্তি যদি নিজে একাকিত্ব কাটানোর জন্য কথা বলে টাইম পাস করতে চাইতেন, তা অনায়াসে করা যেত তখন, অল্প কিছু টেলিফোন বিলের মাধ্যমে। তো আপনি ভাবছেন এই তথ্যটা আমি কেন দিলাম, আমি সেটা ঘটনার শেষে বলবো। যাই হোক, আমি এবার আসল ঘটনায় আসছি। ঘটনাটি এক দাদার কাছ থেকে পাওয়া, এবং আমাকে ক্ষমা করবেন, ওনার নাম প্রকাশ করতে আমি অক্ষম। আমি ঘটনাটি ওনার মতো করেই বলছি। তাহলে শুরু করছি। আমি তখন সদ্য স্কুল ফাইনাল দিয়ে পরীক্ষা দিয়ে ঘরে বসে আছি। কাজের মধ্যে শুধুমাত্র ক্যারাম খেলা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, আর কখনো কখনো ভালো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করা, সিনেমা দেখা, এই আর কি।
আর বিশেষ কিছু কাজ আমার তখন ছিল না। আমার বন্ধু, আমরা একই সঙ্গে থাকতাম, অনিবার্য কারণে কারো নাম বলতে পারছি না। প্রতিদিনের মতো আমরা সকলেই পাড়ার মোড়ে বসে আড্ডা দিচ্ছি। হঠাৎই খবর পেলাম সামনে হাসপাতালে একটা রোগী এসেছে, তাকে দেখতে মানুষের ভিড় করছে। কানাঘুষাতে শুনতে পারলাম যে একটি মেয়ে ভর্তি হয়েছে হাসপাতালে, যার কিনা এক রাতের মধ্যে সারা মাথার চুল সাদা হয়ে গেছে। আমরা ভাবলাম যে মেডিকেল শাস্ত্রে কোনোভাবেই এটা হয়তো সম্ভব না, ব্যাপারটা একবার সামনাসামনি দেখে আসা যাক। যথারীতি আমরা 3 জন প্রস্তুতি নিলাম এবং হাসপাতালে গিয়ে দেখলাম প্রচুর ভিড়, পাড়ার সবাই এসেছে, পুলিশ, প্রেস, মিডিয়া সবাই ছিল সেখানে। আমাদের ভিড় ঠেলে আমরা রোগীকে দেখা সম্ভব হয়ে উঠল না। আমাদের পাড়ার এক প্রবীণ ব্যক্তি, হরিবাবু ওনার নাম, ওনাকে আমরা হরি জ্যাঠা বলে ডাকি, উনি গেটের থেকে বেরিয়ে আসছেন। আমরা ওনাকে জিজ্ঞেস করলাম যে ঘটনা কি। হরি জ্যাঠা বললেন যে মেয়েটি নাকি রাত্রেবেলা কথা বলতে বলতেই, ফোনে কথা বলতে বলতেই হঠাৎ করে সেন্সলেস হয়ে যায় এবং ওইখানে জ্ঞান হারায়। সকালে তাকে টেলিফোন সামনে মেঝেতে পাওয়া যায় এবং তার মাথার পেছনের দিকটা ফেটে গেছে এবং চুলগুলো কোনো একটা কারণে সাদা হয়ে গেছে। আমাদের খুব সুবিধা হলো না, তার কারণ এইটুক মানে পাড়ার মোড়েই আমরা শুনেছিলাম। কিছুটা উদাস হয়ে আমরা পাড়াতে ফিরলাম এবং আসল খবরটা পাওয়া গেল মিলনের কাছ থেকে। মিলন বলল যে আমাদের আরেক বন্ধু, সে বলল যে মেয়েটি নাকি রাত্রেবেলা মাঝে মাঝে এই ক্লাবে ফোন করত এবং গল্প করত, আর সেই রাত্রেও নাকি তাই হয়েছিল। কিন্তু হঠাৎ করেই ফোনের অপর প্রান্তে বিকট আওয়াজ সে শুনতে পায় এবং দেখে পরিচিত এক ব্যক্তি তার ঘরে উপস্থিত। এই পর্যন্ত বলে সে বলল যে ভাই, আমি এইটুকু জানি। আকাশ তখন হঠাৎই মিলনকে বলল, ভাই তুই ওই নাম্বারটা জোগাড় করে দিতে পারবি? ফোনের তোকে বিকেলবেলা কিছু খাওয়াবো আর কি, মানে কাটলেট খাওয়াবো আর কি। মিলন বলল ঠিক আছে, দেখছি। এবারে আকাশকে জিজ্ঞেস করলাম, কিরে তুই নাম্বারটা চাচ্ছিস কেন? ওটা দিয়ে কি করবি? আকাশ বলল, একবার ফোন করে দেখবো কি হয়। রমেশ ছিল আমাদের মধ্যে একটু ভীতু প্রকৃতির, কিন্তু প্রথমেই সে বলল যে এরকমটা করা ঠিক হবে না, কোথা থেকে কি হয়ে যায়। আমাদের বন্ধুদের মধ্যে আমি এবং আকাশ ছিলাম একটু ভীষণ অ্যাডভেঞ্চার প্রিয়। বললাম ধুর, কি আর হবে, একটা ফোন, তাতে আবার কি, যা হোক দেখা যাবে, মজা হবে। আজ রাত্রেবেলা আমরা করব এবং সবাই রাত 10টার মধ্যে বাসায় চলে আসবে। যথারীতি যেমন কথা তেমনই কাজ। বিকেলের মধ্যে সবাই ফোন নাম্বার জোগাড় করা হয়ে গেল এবং আমরা 3 জন 10টার ভেতরে আমাদের বাড়িতে এসে উপস্থিত হলাম। খাওয়া দাওয়া সেরে দরজা বন্ধ করে টেলিফোন নিয়ে বসলাম। তখন আনুমানিক রাত 12:30 বাজে। রিসিভার হাতে নিয়ে ডায়াল করলাম। ডায়াল করার সাথে সাথে রিং হলো, কিন্তু উল্টে অপর প্রান্ত থেকে একটা মহিলা কণ্ঠস্বর ভেসে উঠল, দিস নাম্বার ডাজন্ট এক্সিস্ট। আমি ফোনের রিসিভারটা হতাশ হয়ে নামিয়ে রাখলাম এবং আকাশকে বললাম যে নাম্বার তো এক্সিস্টই করছে না বলছে। আকাশ রেগে গিয়ে বলল, ধুর, তোর হাতে লাগছে না, আমাকে দে, ট্রাই করি। এবারে আকাশ ডায়াল করলো এবং একই জিনিস শুনতে পেল এবং নাম্বারটির কোনো অস্তিত্ব নেই। কিন্তু আকাশ যেটা করেছিল, ও কান থেকে রিসিভারটা নামায়নি। এবার একটা মহিলা কণ্ঠ শোনা গেল, যিনি বলছেন যে তোমরা আমাকে বিরক্ত করছো কেন? আকাশ বলল, এই নাম্বারটা আমরা পেপারে পেয়েছি, তাই ডায়াল করলাম, বিরক্ত করা আমাদের উদ্দেশ্য ছিল না। তখন অপর প্রান্ত থেকে সেই মহিলা বলল যে বিরক্ত করা তোমার উদ্দেশ্য ছিল না, কিন্তু আমি ভীষণ বিরক্ত হলাম, আমি শান্তিতে ঘুমিয়েছিলাম। এই পর্যন্ত বলে উনি হাসতে থাকলেন এবং তিনি বললেন তোমাদের সাথে যেটা হবে সেটার জন্য আমরা দায়ী নই। হাসি যাকে মানে একদম অট্ট হাসি। আকাশের মুখ চোখ দেখলাম একটু শুকিয়ে এসেছে। এবার কান থেকে ফোনটা নামিয়ে আমাকে দিল। আমি ফোনের রিসিভারটা কানে নিয়ে দেখি কোনো শব্দ নেই, ফোনের লাইন কেটে দেওয়া হয়েছে। আমি তখন আকাশকে জিজ্ঞেস করলাম, কি রে, কি বললো, বলবি তো? ও আমাকে সংক্ষেপে ঘটনার বিবরণ দিল। আমি বললাম, এই ব্যাপার নিশ্চয়ই কোনো ক্রস কানেকশন হয়েছে এবং ভদ্রমহিলা রেগে এই কথা বলেছেন, দেখ সকালবেলা পুলিশকে না আবার আমাদের নাম্বারটা দিয়ে দেয়। এবার রমেশ বলল, অনেক হয়েছে তোদের অ্যাডভেঞ্চার, এবার বন্ধ কর, চল সবাই ঘুমায়, অনেক রাত হয়েছে। তারপর আমরা সবাই যে যার মতো ঘুমিয়ে পড়লাম। এরপর 7 দিন কেটে গেল, কোনো কিছু হয়নি। হঠাৎ একদিন ভোরবেলা প্রায় 5:30 বাজে, তখন ঠিক মতো আলোও ফোটেনি, আকাশ আমার বাড়িতে এসে হাজির। দেখলাম ও ভীষণ ভয় পেয়ে রয়েছে এবং আমি বললাম, কি রে, এত সকালবেলা কি ব্যাপার? এবার আকাশ বলল, ভাই আমার সাথে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটছে। আমি বললাম, কিরকম? উত্তরে আকাশ বলল, আমি রাত্রেবেলা ঘুমাচ্ছি, হঠাৎ বুঝতে পারলাম ঘরের মধ্যে আমি ছাড়াও অন্য কেউ আছে। সে ক্রমাগত পায়চারি করছে। আমি আলো জ্বালিয়ে দেখি ঘর ফাঁকা। তখন বাথরুমে গেলাম, গিয়ে স্পষ্ট বুঝতে পারলাম আমার পেছনে কেউ সে দাঁড়িয়েছে, কিন্তু ঘাড় ঘুরিয়ে দেখি কেউ নেই। বিছানায় এসে পুনরায় ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু কিছুতে ঘুম আসলো না। আমি বললাম, কোনো ভূতের সিনেমা দেখেছিস হয়তো, তারই এফেক্ট একটা। তার উত্তরে সে যেটা বলল, আমি একটু চিন্তিত হয়ে পড়লাম। আকাশ বলল, ভোরবেলা আমি ঘুমোচ্ছি, তখন আনুমানিক 3:30-4টা বাজে। আমার কানের সামনে ফিসফিস করে এক মহিলা কণ্ঠস্বর আমাকে বলল, আমি ঘুমাচ্ছিলাম, আমাকে কেন জাগালি?
আমি ধর্মর করে বিছানায় উঠে বসলাম এবং আমি বললাম যে কে তুমি। দেখলাম যে ঘরে কেউ নেই, কিন্তু আস্তে আস্তে নাম শুনতে পেলাম। নামটি হচ্ছে মোহিনী। আমি বললাম এসব তোর মনের ভুল, ওগুলোকে অত বেশি পাত্তা দিস না। তারপর আকাশকে কোন রকমে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠালাম। আমি এবার চিন্তা করতে লাগলাম যে এই নামটা আকাশ বলল সেটা কোত্থেকে সে জানলো, নাকি নিছক বানিয়ে বলছে। যাই হোক, এরকম ভাবেই দিন কাটতে লাগলো। আকাশ রাত্রেবেলা দুঃস্বপ্ন দেখে, ঘুম থেকে চমকে ওঠা, খাওয়া দাওয়া ঠিকঠাক করে না। আকাশের শরীর একেবারে ভেঙে পড়লো, বাড়ি থেকে বেরোয় না, সারাক্ষণ বাড়িতেই থাকে। বাড়িতেও বেশিরভাগ সময় ঘর বন্ধ করে রাখে। আমরা গেলে ওর মা বলে আকাশের শরীর খারাপ, ও ঘুমাচ্ছে। আমাদের সঙ্গে ওর যোগাযোগ আস্তে আস্তে কমে গেল। আমাদের এখানে গলগ্রিন নামে একটা জায়গা আছে, জায়গাটা মোটামুটি ফাঁকা থাকে। সন্ধ্যেবেলা একদিন আমি সাইকেল নিয়ে ওখান থেকে ফিরছি। হঠাৎই আমার মনে হলো যে পেছনের ক্যারিয়ারে কেউ যেন বসে আছে। এরকম হামেশাই হতো যে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমার কোনো বন্ধু দেখে যে সাইকেলে চেপে বসলো, তাই আমি ঘাড় না ঘুরিয়ে চলে আসি। এবারে তাকিয়েছি, হঠাৎ করে তাকিয়েছি এবং দেখছি একটা 4 চাকা গাড়ি এসে একদম আমার সামনে এসে ব্রেক করলো। প্রায় একটু জন্য ধাক্কা লাগেনি। আমি কোন রকমে বাড়ি ফিরলাম। রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর বিছানায় শুয়েই এসব নিয়ে ভাবছি, হঠাৎ দেখলাম আমার টেবিল ল্যাম্পটা ধপ করে বন্ধ হয়ে গেল। আমি উঠে সেটাকে চেক করার জন্য গেলাম। দেখি বাল্ব আছে, কানেকশন আছে, কিন্তু আলো জ্বলছে না। হঠাৎই আমার মনে হলো যাই পাশের রুম থেকে একটা বাল্ব নিয়ে লাগিয়ে দিই। এই বলে আমি পাশের রুমে গিয়েছি এবং আলো জ্বলে উঠল। আমি ভাবলাম ঠিকই আছে, ভালোই আছে সবকিছু। তারপর আমি বাথরুমে গেলাম। বাথরুম সেরে যখন আয়নার সামনে দাঁড়িয়ে চোখে মুখে জল দিচ্ছি, তখন দেখলাম আয়নার কাঁচটা যেন ঝাপসা, ঠিক যেরকম শীতকালে হয়। আর সেখানে লেখা রয়েছে মোহিনী। নামটা দেখার সাথে সাথেই আমার মাথা আর কাজ করছিল না। আমি তখনই এসে আকাশকে ফোন করলাম। রিং হচ্ছে অপর প্রান্তে, ফোনটা কেউ ধরছে না। ফোনটা বেজে বেজে বন্ধ হয়ে গেল। একটা মহিলা কণ্ঠ হঠাৎই বলে উঠল, আমাকে তোমরা কেন বিরক্ত করছো? আমি তো ঘুমাচ্ছিলাম, আমাকে কেন জাগালে? তৎক্ষণাৎ আমার হাত থেকে ফোনটা পড়ে গেল। সেদিন রাতে আর আতঙ্কে ঘুমাতে পারলাম না। পরের দিন সকালবেলা উঠে ভাবলাম যে বাড়ির বড়দের ব্যাপারটা জানাতে হবে, কিন্তু আমি বুঝতে পারিনি ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সকাল হতেই মা আমাকে বললেন, তুই এক্ষুনি আকাশদের বাড়িতে যা, আকাশের শরীর খুব খারাপ। আমি সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে আকাশদের বাড়ি গেলাম এবং শুনলাম আকাশ মারা গেছে। সকালবেলা বাথরুমে আকাশের বডি উদ্ধার করা হয়েছে। গলায় 4 আঙ্গুলের দাগ এবং চোখটা উল্টে গেছে, চোখের নিচে রক্ত জমে লাল হয়ে আছে। আকাশের বাড়িতে ওর বাবা মা ছাড়া কেউ থাকে না, আর বাবা মা নিজের সন্তানকে খুন করবে এটা হতেই পারে না। তাহলে কি হলো? আকাশের প্রাণটা কিভাবে গেল? আমি এসব নিয়ে ভাবছি। হঠাৎ দেখি আমার পাশে রমেশ। খবর পেয়ে সেও এসে হাজির হয়েছে। রমেশ আমাকে ফিসফিস করে বলল, ফোনের ব্যাপারটা কাউকে কিছু বলিস না, আমরা কিছুই জানি না। পুলিশ জিজ্ঞেস করলে এই কথাই বলবি। আমি বললাম মানে? রমেশ বলল, মানে কিছু না, কখনো ডার্ক এনার্জি নিয়ে খেলতে যাওয়া ঠিক না। দেখলি তো আকাশের কি হলো? তুই জানিস 7 দিন ধরে আমার সাথে কি ঘটনা ঘটছে। আমি গোটা ব্যাপারটা ইগনোর করে দিয়েছি, তাই আমার কিছু হয়নি। আমি বললাম, তোর সাথে আবার কি হয়েছে? তখন রমেশ বলল যে আমার ঘরে বিভিন্ন জায়গায় আমি মোহিনী নামটি লেখা দেখি এবং আমি বাথরুমে আয়নায় যখন মুখ দেখতাম তখন অন্য কারো রিফ্লেকশন দেখতে পেতাম। কার রিফ্লেকশন? কোনো মানুষের। তাতে রমেশ বলল, একটি মেয়ের। সে কি বিভৎস চেহারা নিয়ে চেহারা ভাই, আমি তোকে ভাষায় বর্ণনা করতে পারবো না। যাই হোক, আমি পুরো ব্যাপারটা ইগনোর করে চলে আসতাম। ব্যাপারটা মনে করতাম কিছুই হয়নি, মনে করতাম যে আমার মন আমার সাথে খেলছে। আমি রাতের পর রাত জেগে থাকতাম, কানে হেডফোন দিয়ে ওয়াকম্যান দিয়ে গান শুনতাম। স্পষ্ট বুঝতে পারতাম মাথার সামনের জানালায় কেউ অনবরত টোকা দিচ্ছে। প্রতিদিনই ফোনটা বেজে উঠত এবং একটা খুব হিসিং ভয়েসে কেউ শুধু তার নামটা বলতো, যে নামটির না ছিল মোহিনী। এই ছিল তার জবানবন্দি। এবারে সংক্ষেপে আমি প্রথমে সাসপেন্সটা ক্রিয়েট করেছিলাম এবং রিভিল করছি। পেপারে একটা নিউজ বেরিয়েছিল অনেক বছর আগে এবং তাতে একটা এরকম ধরনের ঘটনা ছিল এবং ইন্টারনেট ব্লগে রিসার্চ করে আপনারা দেখতে পারেন। এই ছিল ঘটনা এবং আমি ধারণা করছি যে ঘটনাটি আপনি ঠিক মতো লিখেছেন এবং এই ঘটনাটি আপনি ঠিক জায়গায় শুনেছেন এবং এই ঘটনা যদি সত্যি হয়ে থাকে তাহলে খুবই অদ্ভুত ব্যাপার এবং খুবই আশ্চর্যজনক একটা ঘটনা। অন দ্যাট নোট আমরা চলে যাবো একটা ছোট্ট বিরতিতে। বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমার সঙ্গেই থাকবেন। স্টে টিউন টু রেডিও ফুর্তি, এরিয়া এফএম এন্ড আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন।
এবং আপনারা সকলে ভালো থলে আছেন। বরাবরের মতন আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন একটি এপিসোড নিয়ে। আশা করি আজকের এপিসোডটা আপনাদের কিছুটা সময় হলো আনন্দ দেবে। তো চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনায়। আশা করি প্রথম ঘটনাটি আপনাদের কিছুটা সময় হলো আনন্দ দেবে। তো চলে যাচ্ছি ঘটনায়। আমার নাম অজিত, বয়স প্রায় ৩৫। আমি পেশায় একজন ড্রাইভার। আর ওই গল্পটা আমার নিজের জীবনে ঘটে যাওয়া এক ঘটনা। আমার গ্রামটি নদীর পাড়ে, আর গ্রামটির শেষ প্রান্তে একটা পুরনো শ্মশান আছে। সেই শ্মশানের নাম কালীবাড়ি শ্মশান। ছোটবেলা থেকে শ্মশানটা নিয়ে অনেক গল্প শুনতাম। গ্রামের বয়স্ক লোকেরা বলতো এই শ্মশানের রাতে কেউ গেলে আর ফিরে আসে না। কেউ কেউ আবার বলে এখানে রাতের বেলায় অশরীরে জিনেরা ঘুরে বেড়ায়। আমরা এইসব কথায় কখনো বিশ্বাস করতাম না। আমি ভাবতাম এগুলো মানুষের বানোয়াট গল্প। কিন্তু একদিন এমন এক ঘটনা ঘটল যা আমার বিশ্বাসকে সম্পূর্ণভাবে বদলে দিল। সেদিন সন্ধ্যায় পাড়ার এক চাচা হঠাৎ করে মারা গেলেন। রাতের দিকে তার দাহ কাজ শুরু করা হয়েছে। আমরা কয়েকজন মিলে লণ্ঠন হাতে নিয়ে ওই শ্মশানের দিকে রওনা দিলাম। অন্ধকার রাত, শুধু একটাই কেরোসিনের ল্যাম্পে আলো। সেদিন চাঁদ ছিল না, আর চারিদিকে কোনো কুয়াশার জমে ছিল। আমরা যখন চিতার আগুন জ্বালানোর চেষ্টা করলাম, তখন হঠাৎ একটা অদ্ভুত শব্দ শুনতে পেলাম। শব্দটা যেন কারোর কান্নার মতো। আমরা খুব গভীরভাবে শব্দটি শুনলাম। আমরা চারিদিকে তাকালাম, কিন্তু কুয়াশার কারণে কিছুই দেখতে পাচ্ছি না। বড় কাকা যে আমাদের সঙ্গে ছিল সে বলল, শুনিস না, এই শব্দটা আগেও শুনেছি, এটা ভালো জায়গা না। আমি হেসে বললাম, কাকা এসব কি বলছেন? বাতাসের গাছের পাতা শব্দ হচ্ছে। এই নিয়ে কি মাথা ব্যথা করার কোনো কারণই নেই, কারণ এটি বাতাসে পাতার মসমস শব্দ। কাকা আমার দিকে তাকিয়ে বলল, তুমি নতুন ছেলে, গ্রামের থাকো না, শহরে থাকো। তুই জানিস না শ্মশানটা কতটা ভয়ঙ্কর? অনেক কিছু দেখেছি আমরা, তুই কিছুই দেখিসনি। তার কথা শুনে আমি একটু অস্থিরতা লাগলো। আমি তা পাত্তা দিলাম না। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই আমাদের চিতার আগুন হঠাৎ নিভে গেল। আশেপাশে কোনো বাতাস ছিল না, তবু সেই আগুন নিভে গেল। আমরা আবার আগুন জ্বালানোর চেষ্টা করছিলাম, আর ঠিক তখন একটা বড় কালো ছায়া আমাদের চিতার পিছন দিয়ে সরে গেল। আমি পরিষ্কারভাবে দেখলাম, কিন্তু কাউকে বললাম না। বড় কাকা হঠাৎ চিৎকার করে বলল, চলো এখান থেকে চলে যাই, বেশি রাত হলে আর ফিরতে পারবো না। আমরা তাড়াতাড়ি কাজ শেষ করে গ্রামে ফিরে এলাম। কিন্তু সেই কালো ছায়া আর সেই অদ্ভুত কান্নার শব্দ আমার মাথায় রয়ে গেল। পরের দিন গ্রামের বয়স্ক লোকেরা আমাকে ডাকলো এবং বলল, বাবা তুমি শহরে থাকো, এসব নিয়ে তুমি এত কাটাকাটি করে না, কারণ সে শ্মশানটা খুবই ভয়ঙ্কর। তোমার জন্যই মঙ্গল হবে তুমি যদি ওইদিকে আর না পাও বাড়াও, কারণ শ্মশানটা খুবই ভয়ঙ্কর। এখানে যারা রাতের বেলা একবার যায় আর ফিরে আসে না। বাবা তুমি গ্রামের থাকো, এই শ্মশান সম্বন্ধে জানো না, কিন্তু জানলেই এই শ্মশান সম্বন্ধে আর শ্মশানে পা বাড়াতে না। তোমার সঙ্গে কাল রাতে যা কিছু হয়েছে তা নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছ এই শ্মশানটা কতটা ভয়ঙ্কর আর খতরনাক। নিশ্চয়ই তুমি জানো এই শ্মশানের ইতিহাস। আচ্ছা ঠিক আছে, আমি বলছি, তুমি এই শ্মশানটা কেন এত অভিশপ্ত? আমি মাথা নেড়ে বললাম, ঠিক কি হয়েছিল বলুন তো? তখন একটা মুরব্বী বলতে শুরু করলেন, আজ থেকে প্রায় ২০ বছর আগের কথা। এই শ্মশানে একদিন এক অদ্ভুত লোক এসে হাজির হয়। লোকটা ছিল একজন কাপালিক, পোড়া মাটির রঙের মুখ, জটা জটা চুল আর গলায় হাড়ের মালা। তার চোখের দিকে তাকালে মনে হতো যেন সে মানুষ নয়, অন্য কিছু। তার নাম ছিল ভৈরবনাথ। গ্রামে এসে সে দাবি করল সে নাকি মানুষের সমস্যায় দূর করতে পারে। শ্মশানের সব অপশক্তি নাকি তার আয়াত্তে। আমি অবাক হয়ে বললাম, তাহলে কি সে ভালো মানুষ ছিলেন? হরিপদ্দা এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, ভালো কি না খারাপ তুমি ঘটনা শুনেই বুঝতে পারবে। সেই লোকটি ছিল খুব দ্রুত আর লোভী।
প্রথম সেই গ্রামের মানুষদের বিশ্বাস অর্জন করলো। আর অসুখ হলে বলতো তোমার উপর অভিশাপ লেগেছে। কেউ গরু বা ছাগল হারালে বলতো তুমি শ্মশানে গিয়ে যজ্ঞ করো, তারপর গরুটিকে পেয়ে যাবে। আর তার জন্যই মোটা টাকা দাবি করত। আমি বিস্মিত হয়ে বললাম, তারপর কি হলো? তার আসল চেহারা ধরা পড়ে যখন গ্রামে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করলো। প্রতি 2 দিন পর পর একটা ঘরে গরু বা ছাগল হারিয়ে যেতে লাগলো। সকালে গ্রামে গিয়ে মানুষজন জানতো তাদের পশুগুলা যেন হাওয়া মিলে গেছে। আর ঠিক তখনই কপালিক এসে বলতো, তোমাদের শ্মশানে দেব নিষ্ঠুর নন, তাদের বলিদান চাই। যদি বলি দাও আর বড় ক্ষতি হবে না। গ্রামের সরল মানুষগুলা ভৈরবনাথের কথায় বিশ্বাস করতে শুরু করল। তারা ভয় পেত, তাই নিজেদের পশু বলি দিয়ে দিত। কিন্তু একদিন এক লোক রাতে শ্মশানে গিয়ে দেখতে পেলেন সেই কাপালিক নিজেই গরু আর ছাগল ধরে বলি দিচ্ছে। আর সেই বলি দেওয়া পশু মাংস সে রাতে রান্না করে খায়। এই গল্প শুনে আমার গায়ের রক্ত হিম হয়ে গেল। আমি বললাম, কিন্তু লোকটা ধরা পড়েনি? হরিপদ দা বলতে শুরু করলেন, ধরা তো পড়েছিল, কিন্তু সেই দিন এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। লোকটা বলেছিল, যদি আমাকে কেউ আঘাত করো তাদের পরিবার অভিশপ্ত হয়ে যাবে। আমাকে কেউ যদি আঘাত করো তার বংশ আমি নির্বংশ করে দেব। আমাকে আঘাত করবি না, আমাকে আঘাত করবি না। কয়েকজন লোক সাহসী যুবক তাকে শ্মশান থেকে তাড়ানোর জন্য তার সামনে দাঁড়ালেন। কিন্তু ঠিক সেই রাতেই তাদের মধ্যে 2 জন রহস্যজনকভাবে মারা যায়। এরপর কেউ আর সাহস করেনি তাকে তাড়ানোর। আমি শিউরে উঠলাম। সেই মুহূর্তে আমার মাথায় এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, এই শ্মশানে এত কিছু ঘটছে, কিন্তু এত দিনও এই শ্মশান কেন এখনো অভিশপ্ত হয়ে রয়েছে? কি রহস্য আছে এই শ্মশানে? কথা শেষ হওয়ার আগেই হরিপদ দা বললেন, শ্মশান এখনো শান্ত নয়। মাঝে মাঝে রাতে আমরা আজও কিছু কান্নার শব্দ শুনি, গরু গলায় কাঠার আওয়াজ পাই। আমাদের ধারণা ভৈরবনাথ তার মৃত্যুর পরও এখানে রয়ে গেছে। তার লোভ আর পাপের জন্য হয়তো অভিশপ্ত হয়ে গেছে সেই শ্মশান। হরিপদ দা আরো একবার গভীর শ্বাস নিয়ে গল্প শুরু করলেন। তুমি জানো না সেই কাপালিকের মৃত্যুর পিছনের কারণ কি ছিল? সেই কাপালিকের শুধু মানুষদের বিশ্বাস ব্যবহার করে টাকা কামাইতো না, বরং সে শ্মশানের জিনেদের নিয়ন্ত্রণ করত। তার ক্ষমতা ছিল অবিশ্বাস্য। সে এমন কিছু কাজ করত যা অবিশ্বাস্য। সে এমন কিছু কাজ করত যা অবিশ্বাস্য, স্বাভাবিক মানুষের কাছে ভাবাই যায় না। সে কাপালিক ভৈরবনাথ জিনেদের নিজেদের হাতে বন্দি করে রাখত। তার কাছে ছিল নানা রকমের জিন, কালো জিন, রক্তপিশাচী জিন এবং কি আদমখোরও ছিল। সে তাদের দিয়ে ভয়ঙ্কর কাজ করত। গরু ছাগল মানুষ তাদের জন্য সে মনে করত তাদের জীবন মনে মতো করে বদলে দেওয়া যায় সহজ। সেই সব জিনও তাকে সাহায্য করত। কিন্তু তার সবচেয়ে বড় পাপ ছিল যখন কাজ শেষ হতো সে আবারও সেই জিনগুলোকে বোতল বন্দি করে রাখত। এভাবেই তাদের বন্দি করে রাখলে সে অনেক দিন। কিন্তু একদিন যখন সে এমনই এক অপকর্ম করছিল, শ্মশানে পাশ দিয়ে যাচ্ছিলেন একজন সম্মানিত আলেম, মসজিদের ইমাম সাহেব হুজুর। তিনি বললেন, একজন বড় আলেম, এমনকি প্যারানর্মাল বা অতি প্রাকৃত শক্তি নিয়েও কাজ করছেন। বহু মানুষের সাহায্য করেছিলেন। তার কাছে প্রচুর রোগী আসতো, যারা সমস্যা হতো তারা সেই হুজুরের কাছে আসতো। যারা সমস্যা পেত তাদের মাঝে নানা ধরনের অশরীরিক শক্তি প্রভাব ছিল। একদিন এক রোগী তার কাছে এসে বলল, হুজুর, আমার উপর মনে হয় জিনে ভর করেছে। আমি রাতে ঘুমাতে পারি না, কোথাও শান্তি পাই না। এই সমস্যা আমাকে প্রায় পাগল করে দিচ্ছে। হুজুর ওই রোগীকে শান্ত করে বললেন, চিন্তা করো না, আমি তোমার সমস্যার সমাধান করব। তারপর একে একে তিনি কোরআন আয়াতের পড়তে শুরু করলেন। তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। সে জিন হুজুরকে বলল, হুজুর, তুমি
আমাদের মতো জিনেদের ব্যাপারে ভালোই জানো, আমাদের কাজগুলো আমরা নিজের ইচ্ছাই করি না। আমাদের এই কাজগুলো আমরা নিজের ইচ্ছাই করি না, আমাদের চালনা করেছে ওই কাপালিক শ্মশানের ভৈরবনাথ। সে আমাদের দিয়ে খারাপ কাজ করায়, মানুষের ক্ষতি করে, আর আমাদের বন্দি করে রাখে। আমাদের এখান থেকে মুক্তি দাও হুজুর। হুজুর পাক হয়ে শুনলেন। জিনটি বলল, আমাদের আরো অনেক বন্ধু আছে যারা কাপালিকের হাত থেকে মুক্তির অপেক্ষায়। তাকে কিছু একটা করতেই হবে, কারণ তার কাজ আমাদের আর সহ্য হয় না। তবে হুজুর শুনেই বুঝতে পারলেন এই শুধু এক সাধারণ সমস্যার কথা নয়, এটা ছিল এক ভয়ঙ্কর পরিস্থিতির কথা। কাপালিক যে শুধু মানুষের জীবন নষ্ট করছে তা নয়, সে জিনদেরকেও অতিষ্ঠ করে তুলেছে। তখন হুজুর জানালেন, আমি তোমাদের মুক্তি দেব, কাপালিকের পাপের ফল তাকে ঠিকই ভোগ করতে হবে, আর তোমাদের মুক্তির ব্যবস্থা আমি করব। হুজুর গভীরভাবে চিন্তা করতে লাগলেন। তার চোখে দূর চিন্তা ছিল, তবে একসঙ্গেই একটা চাপও ছিল, কারণ তিনি জানতেন এই কাজটি এত সহজ নয়। একদিকে তাকে এক বিপজ্জনক যাত্রায় যেতে হবে, আর অন্যদিকেই কাজের পরিণতি কি হবে তাও অজানা নয়। চিন্তি যে প্রথমে হুজুরের কাছে সাহায্য চেয়েছিলেন, এবার একটু নীরব কণ্ঠে, কাতর কণ্ঠে বলতে শুরু করলেন, হুজুর আমি জানি আপনি আমাদের সাহায্য করতে পারবেন, মুক্তি দিতে পারবেন, কিন্তু আপনি যে এক শর্তে আমাদের মুক্তি দিন। আর সে শর্ত হলো, আমাদের মুক্তির পর আপনি যে আমাদের কাছে সাহায্য চাইবেন, আমরা তাতে অবশ্যই সাহায্য করব। আমাদের বন্দি করার পর যে জায়গায় রাখা হয়, সেই জায়গাটি ব্যাপারে আমি আপনাকে বিস্তারিত জানাবো। সেই কাপালিক তান্ত্রিক, তিনি আমাদেরকে কাঠের বাক্সের মধ্যে বন্দি করে রেখেছেন। সেই বাক্সটি তিনি শ্মশানের দক্ষিণ কোণে একটি পাথরের নিচে চাপা দিয়ে রেখেছেন। সেই পাথরটি আপনি যদি সরিয়ে দেন, আপনি আমাদের মুক্তি দিতে পারবেন। তবে সাবধান, সেখানে দুজন ভয়ঙ্কর জিন পাহারা দিচ্ছে। তারা আপনার উপস্থিতি বুঝতে পারলে বাধা দিবে, কিন্তু আপনি চিন্তা করবেন না। আমি তাদের সামনে গিয়ে সেই দুইজন জিনকে বুঝিয়ে দিতে পারবো। তবে হুজুর, একটা মাত্র রাত 12টার পর থেকে আপনি সেখানে যাবেন, তাহলে সুরক্ষিতভাবে সেই সময় আমাদেরকে মুক্ত করতে পারবেন। কারণ সেই সময়টি হলো মোক্ষম সময়। ওই সময় সেই তান্ত্রিক ধ্যানে বসে থাকে। হুজুর তার কথা শুনে মন দিয়ে শুনলেন। তিনি বুঝলেন, তাহলে যদি আমি তোমাদের মুক্তি দেই, তাহলে তোমরা কি করবে? তাহলে তোমরা কাপালিকের সাথে কি করবে? চিন্টি বলল, আপনি এসব ভাববেন না হুজুর, আমাদের মুক্তি দিলেই আমরা প্রতিশোধ নিব। আপনি শুধু আমাদের মুক্তি দিন। হুজুর আরো কিছু সময় ভাবলেন, তার মাথাকে নেড়ে বললেন, ঠিক আছে, আমি তোমাদেরকে মুক্তি দেব, কিন্তু তোমরা কিভাবে সেই কাপালিকের সঙ্গে কি হিসাব নিবে সেটা তোমাদের বিষয়। চিন্টি হালকা এক হাসি দিয়ে বলল, এটাই আমাদের কাজ। আপনি কেবল আমাদের মুক্তি দিবেন, তারপর আমরা কাজটি নিজেদের মতোই করব। পরের রাতের অপেক্ষা শেষ পর্যন্ত শেষ হয়। রাত 12টার সময় হুজুর নিঃশব্দে শ্মশানের দিকে রওনা হলেন। সে সময় তার মনে শুধু একটা উদ্দেশ্য ছিল, পাথরটি সরিয়ে জিনদের মুক্তি দেওয়া। তিনি সবার অপেক্ষায় শ্মশানে গিয়ে পাথরের কাছে পৌঁছালেন। সেখানে জিনেরা বন্দী ছিলেন। পাথর সরিয়ে ফেলতেই হুজুর তার চোখের সামনে দেখতে পেলেন দুজন ভয়ঙ্কর জিনকে, যাদের পাহারায় শ্মশানটি ছিল। কিন্তু হুজুর ভয় পেলেন না। তিনি শান্তভাবে তাদের কাছে এগিয়ে গিয়ে বললেন, আমি তোমাদের মুক্তি করতে এসেছি, তোমরা শান্ত থাকো। জিনেদের চোখে সন্দেহের ছাপ ছিল, কিন্তু হুজুরের সাহসী কণ্ঠ কিন্তু একটা ছিল যা তাদের নিরস্ত করল না। হুজুর সেই মুহূর্তে সাহসের সাথে বললেন, তোমরা মুক্ত, তোমরা একদিন কৃতজ্ঞতা হবে। আমি জানি তোমরা এরপরে কি করবে, কিন্তু আমার কাজ শেষ। আবার তান্ত্রিকের সাথে, সেই কাপালিকের সাথে তোমাদের হিসাব নিকাশ নিয়ে নাও। পরদিন সকালে শ্মশানের পাশের নদীর ধারে কাপালিকের মৃতদেহ পাওয়া যায়।
তার মুখে একেবারে বিকৃত হয়ে গিয়েছিল, সারা শরীরে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল, আবার কালো দাগ পড়েছিল। মনে হচ্ছিল সে এক ভয়াবহ প্রতিশোধের শিকার হয়েছে। কেউ জানে না কিভাবে তার মৃত্যু ঘটল, কিন্তু এটা অপরিষ্কার ছিল যে যে জিনেদের সে বন্দি করে রেখেছিল তারাই তার প্রতিশোধ নিয়েছে। গ্রামের মানুষ বলেছিলেন কাপালিক ছিল পাপের ডালি, কিন্তু তার নিজের পাপই তাকে ধ্বংস করল। হুজুর সেই দিন সকালে তার মসজিদের মুসল্লিদেরকে নিয়ে সেই কাপালিকের দেহটিকে দেখতে গেলেন এবং এই অবস্থা দেখে তিনি গ্রামবাসীদের সবাইকে সব ঘটনা খুলে বললেন। অতিপ্রাকৃত শক্তির বিরুদ্ধে তিনি কিভাবে দাঁড়িয়েছিলেন, সে যুদ্ধে তিনি ফলাফলটা কি পেয়েছেন, এই ছিল ঘটনা। আশা করছি আপনাদের এই ঘটনাটি ভালো লেগেছে। আমরা চলে যাচ্ছি, আমাদের আরেকটি ঘটনা আছে, সেই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে। তো চলে যাচ্ছি আমাদের পরের ঘটনায়। রাতের বেলায় গ্রামের সবাই গভীর ঘুমে। ছোট একটি গ্রাম, নতুন আসে স্কুল শিক্ষক অমিত সেদিন প্রথমবার রাতে একা থাকতে শুরু করলেন। গ্রাম থেকে কিছুটা দূরে পুরনো একটি পরিত্যক্ত বাড়ি স্কুল কর্তৃপক্ষ থাকার জন্য ব্যবস্থা করে দিলেন। সন্ধ্যার পর থেকে হালকা ঝোড়ো হাওয়া বইছিল, ঘরের ভিতরে বাতাসের শব্দ আর আশেপাশে শিয়ালের ডাক মিশে এক অদ্ভুত পরিবেশ সৃষ্টি করছিল। অমিত গভীরভাবে বই পড়ছিল, কিন্তু হঠাৎ করে একটা অদ্ভুত শব্দ তার মনোযোগ কেড়ে নিল। শব্দটি যেন কারোর কর্কশ হাসির শব্দ। তিনি জানালা খুলে বাইরে তাকালেন। অন্ধকারের মাঠের মধ্যে ঝিঝি পোকার যাদের আলো পড়ছে, কিন্তু সেখানে কাউকে দেখা গেল না। ভাবছিল হয়তো বাতাসের শব্দ, তাই আবার বই নিয়ে বসে পড়লেন। কিন্তু একটু পরেই দরজার একধারে ধাক্কার শব্দ এলো, যেন কেউ দরজার হাত বুলিয়ে ডাকছে। অমিত সাহস করে দরজা খুলে তাকালেন, কিন্তু বাইরে কেউ নেই। চারপাশে গাছের পাতাগুলো অদ্ভুত নড়াচড়া করছে। অজানা শব্দ তার মনে অস্থিরতা তৈরি করছিল। তৃতীয়বার যখন শব্দটি হলো, তখন তা যেন তার বিছানার কাছে থেকে আসছিল। ঘরের কোনায় রাখা আয়নার দিকে তাকিয়ে অমিত দেখলেন তার পিছনে ছায়ার মতো কিছু একটা নড়ছে। ঘরে তাকানোর আগেই ঘরের বাতি হঠাৎ করে নিভে গেল। এক ভয়ঙ্কর মুহূর্তে মনে হলো কারো ঠান্ডা হাত যেন তার কাঁধে পড়ছে, আর তার কানে ফিসফিস করে কেউ বলছে, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তারপর তিনি অজ্ঞান হয়ে পড়েছেন। এরপর অমিতর কিছু আর মনে নেই। পরের দিন সকালে গ্রামের কয়েকজন লোক স্কুলে পাশ দিয়ে যাওয়ার সময় অমিতকে ঘরের মেঝেতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার চোখের নিচে কালো কালো দাগ, ঠোঁটের কোণে শুকনো রক্ত জমেছিল। তাতে দ্রুত গ্রামের চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক জানান তার শারীরিক কোনো গুরুত্বপূর্ণ সমস্যা নেই, তবে তিনি মানসিক ধাক্কা অচেতন হয়ে গিয়েছিলেন। দুপুরের দিকে অমিত ধীরে ধীরে জ্ঞান ফিরে পান। তার শরীর কাঁপছিল, মনে হচ্ছিল যেন তিনি কোনো দুঃস্বপ্ন দেখছেন। গ্রামে মুরব্বীরা তাকে দেখতে আসেন। তাদের মধ্যে এক বয়স্ক লোক বললেন, বাবা, তুমি নতুন এসেছ এখানে, তুমি জানো না এই রুমটা কেমন ভয়ঙ্কর ইতিহাসের সাক্ষী। অমিত বিস্মৃত হয়ে তাদের দিকে তাকালেন। তার কণ্ঠ কম্পিত ছিল। তিনি ইতিহাস? কি ইতিহাস? আমি তো শুধু কিছু অদ্ভুত শব্দ, ছায়া আর দেখতে পেয়েছি। এই ঘরে কি ঘটেছিল আপনারা আমাকে খুলে বলুন। তখন এক মুরব্বী গম্ভীর শ্বাস নিয়ে বললেন, আজ থেকে প্রায় 5 বছর আগে এই স্কুলে একজন শিক্ষক ছিলেন, নাম রমেশ বাবু। খুব ভালো মানুষ ছিলেন তিনি, কিন্তু তার ব্যক্তিগত জীবনে এক ভয়াবহ ঘটনা ঘটে। অমিতর চোখে কৌতূহল আর ভয় মিশিয়ে থাকে। তিনি জিজ্ঞাসা করলেন, কি ঘটেছিল সেদিন? কি ঘটছিল এই রুমে? মুরব্বীরা শুরু করলেন, রমেশবাবু স্কুলের পড়াতেন আর এই ঘরেই থাকতেন। তার স্ত্রী খুব বদমেজাজ ছিলেন, প্রায় দুজনের মধ্যে ঝগড়া লেগে থাকতো। একদিন স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। রমেশবাবু তখন একেবারে একা হয়ে পড়েন। গভীর হতাশায় তিনি এই ঘরের ভিতরে নিজের জীবন শেষ করে দেয়।
কিন্তু তার মৃত্যুর পরও আর আত্মা যেন তার কারেন্ট জিন যেন এখানেই রয়ে গেছে। আরেকজন অন্য মুরব্বী যোগ করলেন, অনেকে বলে রাতের বেলা এই ঘরের কেউ থাকলে অদ্ভুত শুনতে পাওয়া যায়। এমনকি রমেশ বাবুর ছায়া কেউ কেউ দেখতে পেয়েছেন বলে দাবি করেছেন। তার কারেন্ট জিন হয়তো মুক্তি পাননি, হয়তো তার দুঃখ এখনো এই ঘরের ভিতরে বন্দী হয়ে গিয়েছে। অমিত শিউরে ওঠেন। তিনি বললেন, কিন্তু আমি তো জানতাম না এসব। তবে কাল রাতে যা দেখেছি তা যেন স্বপ্ন ছিল না। একজন বৃদ্ধ বললেন, বাবা, আমরাই চাই তুমি এই ঘরে আর না থাকো। এখানে আর কাউকে থাকতে দেই না। আমরা এর আগে বহুবার পুজো করেছি, কিন্তু কিছুতেই আর অশান্তি মেটেনি। অমিত গ্রামের লোকেদের কাছে মেনে অন্য জায়গায় থাকার সিদ্ধান্ত নেন, কিন্তু সেই রাতের অভিজ্ঞতা তার জীবনে এক কালো দাগ কেটে যায়। তিনি পরে জানেন রমেশ বাবুর আত্মহত্যার দিনটাও ছিল ঠিক সেই ডিসেম্বরের 21 তারিখ। অমিতের ঘটনার দিন ছিল ঠিক তার পরের দিন। গ্রামের লোকেরা আজও বিশ্বাস করে রমেশবাবুর জিন, কারেন্ট জিন এখন ওই ঘরে আটকে পড়ে আছে। আর রাতের অন্ধকারে যারা সেখানে যায় তারা রমেশবাবুর কষ্টের চিহ্ন অনুভব করতে পারে। এই ছিল ঘটনা। আশা করি আপনাদের এই ঘটনাটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের বন্ধুদের কাছে ঘটনাগুলি শেয়ার করে দেবেন। আমরা চলে যাচ্ছি, আমাদের শেষ করছি আজকে এপিসোডটি।